গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজকে আপনারা শুনবেন জুলস ভার্নের লেখা বিখ্যাত গল্প অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এর আজকে বাংলা অনুবাদ পড়ে শোনাবো, যার অনুবাদ করেছেন শামসুদ্দিন নওয়াব। আজ থাকছে প্রথম পর্ব। বাগ্মী হিসেবে দুনিয়াজোড়া নাম কিনেছিলেন শেরিডান। 18 শতকের প্রথম ভাগে যে বাড়িটি তিনি পরলোক গমন করেন, 18 শতকের শেষ ভাগে সেই বাড়িটিতেই বসবাস করতেন রিফর্ম ক্লাবের সদস্য ফিলিয়াস ফগ। ফগের টাকা করে কোনো অভাব নেই, কিন্তু কিভাবে সেই টাকা তার কাছে আসে সে এক বিরাট রহস্য। সবাই তাকে রিফর্ম ক্লাবের সদস্য হিসেবেই জানে। কাজকর্ম কিছু কখনো কেউ তাকে করতে দেখেনি। খুব কম কথা বলেন ফগ, কম খরচ করেন। তার সংযম সম্পর্কে লোকের মুখে শুধু প্রশংসাই শোনা যায়। তিনি যে কৃপণ তাও নয়, কেননা প্রচুর পরিমাণে দান করতে দেখা যায় তাকে। বিলাসিতা একেবারেই পছন্দ করেন না, কিন্তু ফিলিয়াস ফগ সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা, তা হলো ঘড়ি কাঁটা ধরে দৈনন্দিন কাজকর্ম চলে তার। সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক হবার জো নেই। অনেকের ধারণা অনেক দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন ফগ। ভূগোল সম্পর্কে তার অসাধারণ পাণ্ডিত্যই এই ধারণার কারণ। আসলে লন্ডনের 1 ইঞ্চি বাইরেও কখনো পা দেননি ফগ। বাড়ি আর ক্লাব এ দুটো জায়গাতেই তার যাওয়া আসা সীমিত। এর চেয়ে বেশি দূরে আর কোথাও যাননি কখনো। ক্লাবে বসে খবরের কাগজ পড়া আর বন্ধুদের সাথে বসে তাস খেলা ছাড়া আর কিছু যেন জানেন না তিনি। মজার ব্যাপার হলো, খেলায় কেউ কখনো তাকে হারতে দেখেনি। প্রচুর টাকা জেতেন তিনি, কিন্তু সেই টাকা নিজে নেন না, দান করে দেন। এ থেকে পরিষ্কার বোঝা যায় ফগ টাকার লোভে তাস খেলেন না। তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন হুইস্ট খেলা। হুইস্ট খেলায় খুব বুদ্ধি লাগে বলেই সম্ভবত এই খেলায় তার সাথে কেউ কখনো জিততে পারে না। আপনজন বলতে কেউ নেই ফগের। সেভিল রো সেই বাড়িটা বড় বেশি নির্জন। সেখানে তিনি একাই থাকেন। তার সাথে দেখা করার জন্য বাড়িতে কেউ কখনো আসে না। রিফর্ম ক্লাবে খাওয়া দাওয়া সারেন তিনি একা। তার টেবিলে আর কাউকে তার সাথে বসে খেতে দেখা যায় না কখনো। তাকে খাবার পরিবেশনের সময় অন্তত সতর্ক থাকে ক্লাবের ওয়েটাররা। সুস্বাদু এবং সবচেয়ে ভালো জিনিস ছাড়া কিছু মুখে তোলেন না, এ কথা ভালো করেই জানা আছে তাদের। রোজ 10 ঘন্টার বেশি বাড়িতে থাকেন না ফগ। ঘুম আর পোশাক আশাক পরতেই এই 10 ঘন্টা খরচ করেন তিনি। জাঁকজমক নেই, কিন্তু তার বাড়িতেই আরামায়েশের সব রকম আয়োজন আছে। তার পরিচারক হলো জেমস মনিবের মেজাজ, বুঝে তাকে ঘুরে কাটা ধরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার জন্য এক পায়ে খাড়া থাকতে হয় সব সময়। এই মজার কাহিনীর সূচনা হলো সেদিন, যেদিন ফগকে দাড়ি কামাবার জন্য জেমস যে গরম পানি দিয়েছিল তা 86 ডিগ্রি না হয়ে 84 ডিগ্রি হয়ে গিয়েছিল। সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল বেচারা। ইজি চেয়ারে বসে আছেন ফগ, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ঘড়ির দিকে। ঘড়িটা সবচেয়ে দামি আর উন্নত মানের, বলাই বাহুল্য। সেকেন্ড, মিনিট, ঘন্টা ছাড়াও বাড়ির নাম, মাস, বছর পর্যন্ত পাওয়া যায় ওটায়। 11:30 বাজে এখন। অন্যদিন এই সময় ক্লাবে থাকার কথা ফগের। এই সময় কামরায় ঢুকে জেমস জানালো, নতুন লোকটা হাজির হয়েছে। তার কথা শেষ হতে না হতেই একজন ফরাসি লোক ঢুকলো কামরায়। লোকটার দিকে তাকালেন ফগ, বললেন, তুমি দেখছি ফরাসি। জন কি তোমারই নাম? না, জন নয়, যা পাসোপার্তু। লোকটা বলল, নিজের সম্পর্কে আমার ধারণা হলো লোক আমি খারাপ নই। কাজ আমি এ পর্যন্ত হরেক রকমেরই করেছি। রাস্তা রাস্তায় গান গিয়ে বেড়ানো, তাও বাদ যায়নি। সার্কাস পার্টিতেও কিছুদিন কাটিয়েছি। ট্রাপিজের খেলায় লোকে আমাকে ওস্তাদের ওস্তাদ বলতো। তারপর ধরুন এক কুস্তির আখড়াতেও রংবাজি করেছি বেশ কিছুদিন। প্যারির রেলে ফায়ারম্যান থাকার অভিজ্ঞতাও আমার আছে। 5 বছর হয়ে গেছে ফ্রান্সের মুখ দেখি না। ইংল্যান্ডে কিছুদিন এক ভদ্রলোকের কাজ করে পোষাচ্ছে না দেখে কাজটা ছেড়ে দিয়েছি। সেই থেকে বেকার। জানতে পারলাম একজন লোক নাকি দরকার আপনার। শুনেছি আপনার সংযম আর সময় মেনে চলা অভ্যাস নাকি অতুলনীয়। মনে হলো আপনার মতো একজন ভদ্রলোকের কাছেই সুখে শান্তিতে থাকতে পারবো, তাই এসে পড়লাম আর কি। জবাবে ফগ বললেন, ভালোই করেছ। তোমার সার্টিফিকেটগুলো দেখেছি আমি। তুমি যে একজন সৎ লোক তাও শুনেছি। কি কি শর্তে চাকরিতে ঢুকছো জানো তো?
জি, ভালো। কটা বেজেছে এখন? পকেট থেকে প্রকাণ্ড একটা ঘড়ি বের করে পার্সপার্তু বলল, 11:22। না, তোমার ঘড়ি ভুল, স্লো চলছে। পাসোপার্তু প্রতিবাদ জানাতে দ্বিধা করল না। অসম্ভব, 4 মিনিট স্লো তোমার ঘড়ি। সে যাক, ভুল শুধরে নিতে ভুল করো না। আর মনে থাকে যেন, 1872 সালের 2রা অক্টোবর বেলা 11:26 তুমি আমার কাছে বহাল হলে। কথা বলার ফাঁকেই ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ফিলিয়াস ফগ। ধীরে সুস্থে মাথায় পড়লেন টুপিটা। কারো দিকে না তাকিয়ে নিঃশব্দে কামরা ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। মনিব যতক্ষণ ছিলেন কামরায়, তাকে খুব ভালো করে লক্ষ্য করেছে পাসোপার্তু। সুন্দর ধারালো চেহারার ফগের, লম্বা চওড়া শরীর। তাকে দেখলেই ধারণা করা যায় তিনি এক কথার মানুষ। যারা তার সম্পর্কে ওয়াকিবহাল তারা জানে, উদ্দেশ্য ছাড়া খামোকা কোনো কাজ কখনো করেন না ফিলিয়াস ফগ। এক পা ফেললেই সেখানে চলে যান যেখানে কেউ তাকে দুপা ফেলতে দেখেনি। যে পথে গেলে সবচেয়ে কম সময় লক্ষ্যস্থলে পৌঁছানো সম্ভব, একমাত্র সেই পথটাই তার পছন্দ। বাধাকে তিনি কখনো বাধা মনে করেন না। কোনো কাজে হাত দিলে সেটা অসমাপ্ত রাখা তিনি ঘোর বিরোধী। অপ্রয়োজনীয় কাজ সবসময় তিনি এড়িয়ে চলেন। সুখে দুঃখে অটল, বিপদে অবিচলিত, সারাক্ষণ শান্ত এবং দৃঢ়চেতা। সত্যি বিস্ময়কর এক মানুষ ফগ। কোনো কাজেই ব্যস্ত হতে দেখা যায় না তাকে। কারো সাথে পাছে একেবারেই থাকেন না, নিজেকে নিয়ে তিনি মগ্ন। আর যা পাসোপার্তু মানুষ হিসেবে খারাপ নয়, বলিষ্ঠ শরীর তার, আশ্চর্য একটা লাবণ্যের ছাপ মুখে। ঘরদোর দেখে নিতে শুরু করলো পাসোপার্তু। যেখানে যা থাকা উচিত সেখানে তাই আছে এ বাড়িতে। বিলাসিতার চিহ্ন নেই কোথাও, কিন্তু কোনো জিনিসের অভাবও নেই। মনে মনে খুশি হলো পাসোপার্তু। সব দেখা শেষ করে নিজে কামরায় পৌঁছল সে। কামরাটা ভালো, টেলিফোন আর কলিং বেল আছে। ইলেকট্রিক ঘড়িটা টিকটিক করে চলছে ফায়ারপ্লেসের ঠিক উপরের দেয়ালে। ফিলিয়াস ফগের ঘড়ি আর পাসোপার্তুর কামরার এই ঘড়ি দুটোরই চলার বেগ সমান, একই সময় জ্ঞাপন করছে। ঘড়িটার পাশে দেয়ালে একটা কাগজ ঝুলছে। সেটার কিছু নয়, সময় ধরে পরিচারকের কাজের ফিরিস্তি, অর্থাৎ দৈনন্দিন রুটিন। পড়তে শুরু করলো পাসোপার্তু। সকালের নাস্তা 8:23, দাড়ি কামাবার জন্য গরম পানি 9:37, গোসলের আয়োজন 9:45 ইত্যাদি। পাসোপার্তু মনিবের সময় জ্ঞান আর সুন্দর রুচির পরিচয় পেয়ে খুশি হলো। ক্লাবে পৌঁছলেন ফগ। কারোর সাথে কথা বললেন না, সোজা গিয়ে বসলেন নিজের খাবার টেবিলে। 12:47 খাওয়া শেষ হলো তার। ওখান থেকে এরপর তিনি এলেন ড্রয়িং রুমে। তাকে দেখা মাত্র বেয়ারা এসে হাতে একটা টাইমস পত্রিকা দিয়ে গেল। টাইমস আর স্ট্যান্ডার্ড কাগজ দুটো পড়তে পড়তেই সময় হয়ে গেল লাঞ্চের। ডান হাতে ঝামেলা চুকিয়ে একটা মর্নিং ক্রনিকল হাতে নিয়ে ক্লাবের সেলুনে প্রবেশ করলেন ফগ। কামরাটা আধ ঘন্টার মধ্যে ভরাট হয়ে গেল মানুষের ভিড়ে। এরা সবাই ফগের বন্ধু এবং এক একজন তুখোড় হুইস্ট খেলোয়াড়। আদ্রে স্টুয়ার্ট, জন সলিভান, স্যামুয়েল ফরেন্তিন, টমাস ফ্লানাগেন, ইংল্যান্ডের বড়সড় এক ব্যাংকের অন্যতম ডিরেক্টর গোথিয়ার র্যালফ। সবাই বিস্তর টাকা পয়সার মালিক। হুইস্ট যুদ্ধ এদের সাথেই চলছে ফিলিয়াস ফগের। সবাই ফায়ারপ্লেসের চারিদিকে বসে গল্পগুজবে মেতে উঠলেন। ফ্লানাগিন বললেন, এই যে ভয়ঙ্কর ডাকাতিটা হয়ে গেল, কিনারা কিছু হলো না? এর কি কিছু হলো রেলফ? কি আর হবে, স্টুয়ার্ট বললেন। ধরে নাও ব্যাংকের টাকাগুলো মাঠে মারা গেছে। তার কথায় কান না দিয়ে রেলফ বললেন, চোর ধরা পড়বে। আমেরিকা, ইউরোপ, এশিয়া, কোথাও আমাদের ডিটেকটিভ নেই। বড় বড় সব বন্দরে তার নজর রাখছে। এদের ফাঁকি দেওয়া সহজ কাজ নয়। তাহলে চোর দেখতে কেমন আপনারা তা জানেন? প্রশ্ন করলেন স্টুয়ার্ট। চোর? চোর কাকে বলছেন? একটু বিরক্তির সাথে বললেন র্যালফ। যে টাকাটা নিয়েছে সে চোর নয়, তা বুঝি আপনি জানেন না? কি বলছেন? স্টুয়ার্টকে ভীষণ অবাক দেখাচ্ছে। টাকাটা যে নিয়েছে সে চোর নয়, এ কথার মানে? চোর নয় সে, বললাম তো। ব্যঙ্গ করে সলিভান বললেন, না না, চোর কেন হবে?
সে তো সেন্ট পলের উপযুক্ত শিষ্য। দৈনিক পত্রিকা থেকে মুখ তুললেন ফিলিয়াস ফগ। যিনি টাকাগুলো নিয়েছেন তিনি নাকি রীতিমতো ভদ্রলোক, মর্নিং ক্রনিকল তাই লিখেছে। চলতে লাগলো আলোচনা। মাত্র 3 দিন আগের ঘটনা। 8.5 লাখ টাকার নোট চুরি হয়েছে ইংল্যান্ডের ব্যাংক থেকে। ব্যাংকের অন্যতম ডিরেক্টর র্যালফ, তিনি সবাইকে বোঝাবার চেষ্টা করলেন, যাই হোক, এই চুরির জন্য ক্যাশিয়ারকে দোষ দেওয়া যায় না একটুও। সে কি করবে? বেচারা তখন ব্যাংকের একটা পাওনা খাতায় টুকছিল। একজন লোক তো আর তার চারিদিকে চোখ রাখতে পারে না। ব্যাংক অফ ইংল্যান্ডে যারা টাকা জমা দিতে বা তুলতে আসে, কর্তৃপক্ষ তাদের সততা সম্বন্ধে কখনোই কোনো সন্দেহ পোষণ করেননি। নোট দেখা বা শখ করে পরীক্ষা করা অথবা হিরে মুক্তা নাড়াচাড়া করা তাদের জন্য নিষিদ্ধ করা হয়নি কখনো। দেখে টেখে যেখানকার যা আবার রেখে দিত সবাই। এভাবে চলে আসছিল ব্যাপারটা। কিন্তু সেদিন যে লোক দেখার জন্য নোট নিয়েছিল সে আর সেগুলো ফেরত দেয়নি। ব্যাংক বন্ধ করার সময় 5টা তখন বেজে গেছে। প্রথম জানা গেল যে ব্যাংকে 8.5 লাখ টাকা চুরি হয়েছে। সাথে সাথে হইচই শুরু হয়ে গেল। ডিটেকটিভ পাঠানো হলো চারিদিকে। চুরির এই খবর ছড়িয়ে পড়ল দেশ বিদেশে। ব্যাংক অফ ইংল্যান্ডের তরফ থেকে ঘোষণা করা হলো, চোর ধরতে পারলে 30,000 টাকা পুরস্কার তো দেওয়া হবেই, এছাড়া চুরি যাওয়ার টাকা যতটুকু পাওয়া যাবে সেই অঙ্কের উপর দেওয়া হবে শতকরা 30 হারে কমিশন। দৈনিক মর্নিং ক্রনিকল খবর দিল, ঘটনার দিন রুচিসম্মত পোশাক পরা, আচার ব্যবহারে মার্জিত এক লোককে দেখা গেছে ব্যাংকের নোট পরীক্ষা করতে। ওই লোকের পোশাক আশাক আর চেহারা বর্ণনা দেওয়া হয়েছে ডিটেকটিভদের। তাই কর্তৃপক্ষের বিশ্বাস, ধরা না পড়ে চলে কোনো উপায় নেই। দৈনিক খবরে কাগজগুলো তো কিছু একটা ঘটলেই হুজুগে মেতে ওঠে। এবারও তারা হইচই ফুলতে কসুর করেনি। রিফর্ম ক্লাবের সভ্যরা হুইস্ট খেলতে খেলতে এই জবর গরম খবরটা নিয়ে আলোচনা করছে। চোর যে মহা ধুরন্ধর তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ব্যাটা পালিয়ে যেতে পারবে বলেই আমি মনে করি, বললেন স্টুয়ার্ট। রেলফ বললেন, বলুন, পালাবার চেষ্টা করবে, পালিয়ে যাবে কোথায় বলুন? যাবে কোথায় মানে? দুনিয়ার জায়গার অভাব আছে। পৃথিবীটা তো আর ছোট একটা ফুটবল মাঠ নয়। তার সাফল করছেন ফগ। বললেন, পৃথিবীটা এককালে বড়ই ছিল, এখন আর তা নয়। তার মানে? জানতে চাইলেন স্টুয়ার্ট। পৃথিবী এখন ছোট হয়ে গেছে নাকি? ঠিক তাই, বললেন ফগ। বর্তমানে পৃথিবীটাকে একটা চক্কর ঘুরে আসতে যে সময় লাগে তার 10 গুণ বেশি সময় লাগতো। এতে কি প্রমাণ হয় না পৃথিবী ছোট হয়ে গেছে? এজন্যই চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে, পালাবে আর কোথায়? সে যাই হোক, মিস্টার স্টুয়ার্ট, এবার আপনার খেলা, খেলুন। কিসের আর খেলা? স্টুয়ার্টের মেজাজ তখন চড়ছে। খেলার দিকে এক বিন্দু মন নেই তার। এখন 3 মাসে দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসা যায় বলে দুনিয়াটাকে এতই ছোট ভাবছেন যে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন আপনি? ফিলিয়াস ফগ নম্র ভঙ্গিতে বললেন, 3 মাস? না, 3 মাস নয়। 3 মাস অনেক বেশি ধরছেন আপনি, মিস্টার স্টুয়ার্ট। পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসতে 80 দিনই যথেষ্ট সময়। হ্যাঁ, 80 দিনেই সম্ভব। ফগকে সমর্থন করলেন সলিভান। কথাটা ঠিক। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলপথ খুলেছে রোটাস থেকে এলাহাবাদ পর্যন্ত। এখন 80 দিনেই ঘুরে আসা সম্ভব পৃথিবীটাকে। এই মর্নিং ক্রনিকলে কি লিখেছে দেখুন না। মসেনিস এবং ব্রিন্দিসি ছুঁয়ে রেল আর স্টিমারে লন্ডন থেকে সুয়েজ খাল 7 দিন, সুয়েজ থেকে স্টিমারে বোম্বাই 13 দিন, রেলে বোম্বাই থেকে কলকাতা 3 দিন, কলকাতা থেকে স্টিমারে হংকং 13 দিন, হংকং থেকে ইয়োকোহামা স্টিমারে 6 দিন, ইয়োকোহামা থেকে সান ফ্রান্সিসকো স্টিমারে 22 দিন, সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক রেলে 7 দিন, সবশেষে রেল আর স্টিমারে নিউ ইয়র্ক থেকে আমাদের এই লন্ডন 9 দিন, সর্বমোট 80 দিন। একটা ভুল তাস খেলে ফেললেন স্টুয়ার্ট। হিসেবে 80 দিন, তা ঠিক, কিন্তু বিপদ আপদ, জাহাজ ডুবি, ঝড় তুফান, রেল দুর্ঘটনা এসব তো আর হিসেবের মধ্যে ধরা হয়নি। সেসব ধরেই 80 দিন, বললেন ফগ।
সেসব ধরেই যদি রেড ইন্ডিয়ানরা পথ থেকে রেল উঠিয়ে রাখে অথবা যদি ট্রেন থামিয়ে লুট শুরু করে তাহলে? হ্যাঁ, তাহলেও, শান্ত কণ্ঠে বললেন ফগ। এই দেখুন, দুটো রং আমার হাতে, এ বাজি আমার। স্টুয়ার্ট বললেন, এসব স্রেফ গাঁজাখুরি গল্প, কাগজেই মানায়, বাস্তবেও ওই হিসেবের কোনো গরমিল হবে না। হাসলেন স্টুয়ার্ট। একটু ব্যঙ্গের সাথে বললেন, তাই যদি হয় তাহলে আপনি একবার 80 দিনে পৃথিবীটা ঘুরে এসে ব্যাপারটা প্রমাণ করুন না কেন? চলুন, আমার সাথে আপনিও ঘুরে আসবেন। ওরে সর্বনাশ, যা সম্ভব নয় তা করতে গিয়ে বোকা বনতে চাই না আমি। বরং আপনি যান, যদি পারেন 80 দিনে দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসতে, তাহলে 60,000 টাকা দেব। 80 দিনের মধ্যে ঘুরে আসতে হবে এই কথা তো? বেশ, যাব, একাই না হয়। সত্যি? কবে তাহলে? কবে টবে আর কি, আমি এক্ষুনি রওনা হয়ে পড়ব, কিন্তু আগেই বলে নিচ্ছি সব খরচ আপনাকেই বহন করতে হবে। স্টুয়ার্টের মনে হলো ফর্গ গোয়াতুর্মি করছেন। রীতিমতো বিরক্ত হলেন তিনি। বললেন, ব্যাস, অনেক হয়েছে, বাজে আলাপ বাদ দিয়ে আসুন, ভালো করে খেলা খেলা যাক, এক হাত। গতবারের খেলায় আপনার হার হয়েছে, এবার আপনিই শুরু করুন। একটু পর স্টুয়ার্ট কি মনে করে বললেন, দেখুন মিস্টার ফগ, আপনি যদি রাজি থাকেন তাহলে 60,000 টাকা বাজি ধরতে আমার কোনো আপত্তি নেই। বাজির কথাটা একবার যখন বলেই ফেলেছি, সেটাকে আমি ফিরে নিতে চাই না। বেশ, খুব ভালো, বললেন ফগ। পিছু হটবার পাত্র আমিও কিন্তু নই। 3 লাখ টাকা জমা আছে আমার র্যাঙ্কিংয়ের গদিতে। পুরো টাকাটাই আমি বাজি ধরছি। অবাক হয়ে গেলেন সলিভান। বলেন কি, 3 লাখ টাকা বাজি রাখবেন? এ আপনি কি বলছেন মিস্টার ফগ? পাগল হয়েছেন? সামান্য একটু গোলমাল হলেই তো সব টাকা হারাতে হবে আপনাকে। রাস্তাঘাটে হাজার রকমের বিপদ আপদ ঘটতে পারে, এখানে বসে বোঝা যাচ্ছে না, কিন্তু পরে। বাধা দিলেন ফগ। কল্পনাতীত কিছু ঘটতে পারে না। এই যে হিসেব করে 80 দিন ধরা হয়েছে, এর চেয়ে কম দিনে কিন্তু পৃথিবী ঘুরে আসা সম্ভব। চোখ খোলা রেখে ঠিকভাবে চলতে পারলে অনেক সময় কম সময়ে করা যায় সব কাজ। অনেকবার ট্রেন থেকে স্টিমারে, স্টিমার থেকে ট্রেনে ওঠানামা করতে হবে আপনাকে। একটু যদি এদিক ওদিক হয় সময়ের, একটু এদিক ওদিক হবে না আমার। এ আপনার ঠাট্টা ছাড়া কিছুই নয়। ঠাট্টা? না, সত্যিকার ইংরেজবাজির ব্যাপারে কখনো ঠাট্টা করে না। আপনাদের যে কোনো লোকের সাথে বাজি ধরতে রাজি আমি। হ্যাঁ, 80 দিনের মধ্যে দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসব। যদি রাজি থাকেন তো বলেন। নিজেদের মধ্যে শুরু হলো পরামর্শ। তারপর তারা জানালেন, হ্যাঁ রাজি। বেশ, ডোভার মেল 9:15 ছাড়ে, ওটাতেই রওনা হব আমি। মানে? স্টুয়ার্ট হতভম্ব। আজই? হ্যাঁ, আজ সন্ধ্যায় আমি রওনা হচ্ছি। আজ বুধবার 2রা অক্টোবর। 21শে ডিসেম্বর শনিবার 9:15 মধ্যে এই ক্লাবে এসে হাজির হব আমি। যদি পৌঁছতে ব্যর্থ হই, ব্যারিংয়ের গদিতে আমার যে 3 লাখ টাকা আছে তার সবই আপনারা নিয়ে নেবেন। নিন, এক্ষুনি আমি ওই টাকার চেক লিখে দিচ্ছি। তখনই ঠিক করা হলো বাজির শর্তগুলো। সই করলেন সেই দলিলের দুপক্ষই। এখনো আগের মতোই অবিচল ফিলিয়াস ফগ। তিনি জানেন তার যা কিছু সম্বল ওই 6 লাখ টাকা। এই আশ্চর্য ভ্রমণে টাকাটার অর্ধেকই খরচ হয়ে যাবে, তাই তিনি 3 লাখ টাকা বাজি ধরলেন। তার বন্ধুরা সবাই ভীষণ উত্তেজিত। এমন অসম্ভব একটা বাজি শুনলেই যেন বুক কেঁপে ওঠে। সবাইকে বিস্মিত করলেন ফগ। এতটুকু উত্তেজনার ছাপ নেই তার আচরণে। নিশ্চিন্ত মনে তাস খেলছেন। দেখতে দেখতে 7টা বাজল। সবাই খেলা বন্ধ করার জন্য বললেন, কারণ মিস্টার ফগকে তো আবার যাত্রার জন্য তৈরি হতে হবে। আমি তো তৈরি হয়েই আছি, খেলতে খেলতে বললেন ফগ। 7:15 সময় খেলা থামল। খেলায় যে 300 টাকা জিতলেন, ফগ তা কোটের পকেটে ভরে উঠে দাঁড়ালেন। বিদায় নিলেন বন্ধুদের কাছ থেকে। 8:45। মনিবকে বাড়ি ফিরতে দেখে পাসোপার্ত তো অবাক। নিয়ম অনুযায়ী তার তো মাঝরাতের আগে ফেরার কথা নয়। নিজের কামরা থেকে টেলিফোনে পাসোপার্তকে ডাকলেন ফগ।
রাত এখনো তো দুপুর হয়নি। মনিবের কামরায় ঢুকে বলল পাসুপারতু। জানি, শোনো, 10 মিনিটের মধ্যে রওনা হচ্ছি আমরা। পাসুপারতু কিছুই বুঝল না। তার হতভম্ব ভাব লক্ষ্য করে ফগ আবার বললেন, 80 দিনের মধ্যে পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসতে হবে আমাকে, তাই এক্ষুনি ক্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমরা। তাড়াতাড়ি করো, খুব একটা দেরি নেই ট্রেনের। বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না পাসুপারতু। 80 দিনে দুনিয়ার চক্কর দিয়ে আসা, এ যে একেবারে অসম্ভব, অবাস্তব কল্পনা। তবে কি মনিবের মাথা খারাপ হয়ে গেল? ক্যানভাসের একটা ব্যাগে 2টো শার্ট আর 3 জোড়া মোজা নিলেই চলবে। তোমার জন্য এর বেশি কিছু নিও না, বাকি যা দরকার পথে কিনে নিলেই হবে। নিজের কথা বলে চলেছেন ফগ, খেয়াল নেই পাসুপারতুর দিকে। আমার ম্যাকিনটোশ আর বড় কোটটা নিতে ভুল করো না। হাঁটতে খুব একটা হবে না, তবুও বুট জুতো দুজোড়াই থাক। আরে ব্যাপার কি, চুপ করে দাঁড়িয়ে আছো যে? শিগগির শিগগির করো। হতবাক পাসুপারতু নিজের কামরায় গিয়ে ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। একেই বলে ভাগ্য। 2 দিন শান্তিতে কাটাবে ভেবেছিল, তার 12টা বাজলো এখন। বসে ভাববে সেই সময়ও নেই। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলো সে। ভাবছে, তবে কি পাগলের চাকরি নিলাম আমি? না না, তাই বা কি করে হয়? নতুন খাতে বইতে শুরু করলো তার চিন্তা। দেশ ছাড়া হয়েছে 5 বছর, সেদিক থেকে ভাবতে গেলে মনিবের পাগলামিটা দেশ দেখার একটা সুযোগ এনে দিচ্ছে তাকে। ক্যালে যাওয়া হলে প্যারে দেখতে পাবে, মনিব একেবারেই যাবেনি, আর 2-4 দিন সেখানে না থেকেও পারবেন না। 8টার মধ্যেই জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাসুপারতু তার মনিবের সামনে এসে দাঁড়ালো। এরই মধ্যে তৈরি হয়ে নিয়েছেন ফগ। তার হাতে ব্রাডোসের কন্টিনেন্টাল গাইডটা দেখা যাচ্ছে। ব্যাগটা পাসুপারতুর হাত থেকে নিয়ে ভেতরে এক তারার ব্যাংক নোট রাখলেন তিনি। বললেন, সব ঠিক আছে তো? এই নাও ব্যাগটা। দেখো, হারিয়ে বসো না যেন আবার। এর ভেতর 3 লাখ টাকা রইল। শুনে মাথাটা যেন ঘুরে গেল পাসুপারতুর। 3 লাখ টাকা! হঠাৎ যেন ব্যাগটা তার কাছে খুব ভারী বলে মনে হলো। নিচে নামলেন ফগ, সাথে পাসুপারতু। তালা পড়ল দরজায়। একটা গাড়ি ডাকা হলো। চ্যারিং ক্রস স্টেশনের দিকে ছুটল গাড়ি। স্টেশনের ভেতর ঢুকতে প্রায় 7:30-8টা বেজে গেল। কোত্থেকে একটা ভিখারি এসে হাত পাততেই তাস খেলে জেতা টাকা কটা তাকে দিয়ে দিলেন ফগ। এই মুক্ত হস্ত দান করা দেখে পাসুপারতু তার মনিবকে অত্যন্ত ভালোবেসে ফেলল। প্যারির 2টো ফার্স্ট ক্লাস টিকিট কিনতে চলে গেল পাসুপারতু। এমন সময় রিফর্ম ক্লাবের সভ্যরা স্টেশনে হাজির হলেন ফগকে বিদায় জানাবার জন্যে। ফগ তাদের দেখে বললেন, এক্ষুনি রওনা হচ্ছি আমি। পাসপোর্টে কনসুলারে সই দেখলেই তো সব সন্দেহে নিরসন হবে আপনাদের। নরম গলায় রেলফ বললেন, আরে না না, পাগল, আপনাকে কি আমরা অবিশ্বাস করতে পারি? আপনার মুখের কথাই তো যথেষ্ট। পাসপোর্টের কি দরকার? বন্ধুকে সতর্ক করার জন্য স্টুয়ার্ট বললেন, দেখবেন ফেরার তারিখটা যেন আবার ভুলে না যান। 1872 সাল 21শে ডিসেম্বর 8:45। মনে থাকবে? আচ্ছা চলি। ডোভার মিল ছাড়ল 9:45টার সময়। রাত্রি অন্ধকার, তার উপর বৃষ্টি পড়ছে টিপটিপ করে। পাসুপারতু হঠাৎ চেঁচিয়ে উঠল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে! তাড়াহুড়ো করতে গিয়ে আমার ঘরের আলোটা নিভিয়ে আসতে ভুলে গেছি। কি আর করবে, শান্তভাবে বললেন ফগ। যতদিন না ফিরছি ওটা জ্বলতেই থাকবে। খরচটা অবশ্য দিতে হবে তোমাকেই। একঘেয়ে শব্দ করতে করতে ডোভার মিল ছুটে চলল সামনের দিকে, দ্রুত। বাজিটা বিলেতে একটা হইচই তুলবে তার আগেই অনুমান করেছিলেন ফগ। তার অনুমান মিথ্যে হলো না। অদ্ভুত ব্যাপারটা খবরে কাগজে প্রকাশ পেতেই ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে বিরাট একটা হইচই পড়ে গেল। যেই শুনল সে এই দুঃসাহসিক পরিভ্রমণের পরিণাম নিয়ে যুক্তিতর্ক খাড়া করল। মেতে উঠল আলোচনায়। কেউ বলল ফগের সাফল্য অনিবার্য, তবে অধিকাংশ লোক ধারণা করল গোটা ব্যাপারটাই অবাস্তব। ফগের বাজি জেতার ক্ষীণতম সম্ভাবনাও নেই। কেউ বলল এই ফগের নিরেট বোকামি ছাড়া আর কিছুই নয়।
টাইমস, স্ট্যান্ডার্ড, মর্নিং ক্রনিকল ইত্যাদি গোটা বিশেক পত্রপত্রিকা ঘোষণা করল এ একটা অসম্ভব ব্যাপার, ফিলিয়াসের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। ডেইলি টেলিগ্রাফ শুধু এই একটি কাগজ সাহসের পরিচয় দিয়ে ফগের পক্ষ অবলম্বন করল, আর সবাই বলল, ফগ পাগল বই আর কিছুই নয়। রিফর্ম ক্লাবের সভ্যরাও বদ্ধ উন্মাদ। মাথায় গণ্ডগোল না থাকলে কেউ কেউ এমন বিদঘুটে বাজি ধরে। 7ই অক্টোবর বিরাট একটা প্রবন্ধ ছাপা হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একটি পত্রিকায়। মস্ত এক ফিরিস্তি দিয়ে প্রবন্ধ লেখক উপসংহার টানলেন এই বলে যে 80 দিনে পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসার ব্যাপারটা পাগল ছাড়া আর কারো পক্ষে চিন্তা করা সম্ভব নয়। প্রবন্ধটি বিলেতের এমন কোনো কাগজ নেই যাতে পূর্ণমুদ্রিত হলো না। প্রবন্ধ পড়ে ফিলিয়াসের বিপক্ষে চলে গেল বহু লোক, যারা এর আগে তার পক্ষে বাজি ধরেছিল। 1 সপ্তাহ কাটল না, ফিলিয়াসের দল একান্ত দুর্বল অসহায় হয়ে পড়ল। ঠিক এই সময় নিচের টেলিগ্রামটা পেলেন স্কটল্যান্ড ইয়ার্ডের বড় কর্তা। ব্যাংকের নোট চোরের খোঁজ পেয়েছি। ফিলিয়াস ফগ ছাড়ার কেউ নয় সে। বোম্বাই ওকে আটকাবার জন্য গ্রেফতারি পরোয়ানা চাই। গোয়েন্দা ফিক্স। বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল খবরটা। সবাই জানল ফিলিয়াস ফগ ঘৃণ্য একজন লোক, ব্যাংক ডাকাত। রিফর্ম ক্লাবের সভ্যদের কাছে ফগের ছবি আছে। লোকজন ব্যস্ত হয়ে সেই ছবির সাথে ডাকাতের চেহারা মিলিয়ে আকাশ থেকে পড়ল। এ কি সত্যি তাহলে ফিলিয়াস ফগ ডাকাত? কি সাংঘাতিক! কত বড় শয়তান লোক ভাবো তাহলে। যেই ব্যাংকের টাকাটা মুঠোয় এসেছে অমনি পৃথিবী ঘোরার ছুতো তুলে কেটে পড়ার মতলব ফেলেছে, যাতে পুলিশ তার টিকিটিও স্পর্শ করতে না পারে। ইস, কি সাংঘাতিক! ভাবো একবার। মঙ্গোলিয়া P&O কোম্পানির জাহাজ। কোম্পানির এই জাহাজটাই সবচেয়ে দ্রুত বেগে চলতে পারে। বুধবার 9ই অক্টোবর সুয়েজ বন্দরে মঙ্গোলিয়া নোঙর ফেলার কথা, তাই জাহাজের অপেক্ষায় বন্দরে ঠাঠাঠাঠি করে দাঁড়িয়ে আছে লোক। সবার মুখে এক বুলি, ও এলো, ও এলো। জেটির ধারে পায়চারি করছেন 2 ভদ্রলোক। ক্লান্ত দেখাচ্ছে তাদের। দুজনের মধ্যে একজন সুয়েজের ইংরেজ কনসাল, দ্বিতীয়জন বেটে খাটো এবং শীর্ণ, চোখের দৃষ্টিতে বুদ্ধির ঝিলিক। ভয়ানক অস্থির দেখাচ্ছে ভদ্রলোককে। ইনি মিস্টার ফিক্স, গোয়েন্দা প্রবর। ব্যাংক ডাকাত ধরার জন্য সুয়েজ বন্দরে পাঠানো হয়েছে একে। আপনি বলতে চাইছেন মঙ্গোলিয়ার কখনো পৌঁছতে দেরি হয় না? ঠিক তাই বলতে চাই, কনসাল বললেন। জাহাজটা কাল পোর্ট সৈয়দ ছেড়েছে। সুয়েজ খাল কতটুকুই আর পথ। যথাসময়ে পৌঁছতে পারলে সরকার পুরস্কার হিসেবে 400 টাকা দেন। আমি যতদূর জানি প্রত্যেকবার এই পুরস্কার মঙ্গোলিয়ায় পেয়ে আসছে। প্রতিবারই কি ব্রিন্দিসি থেকে আসে? হ্যাঁ। আপনিও তো ব্যস্ত হবেন না, এই এলো বলে। আচ্ছা, ব্যাংক ডাকাত জাহাজে থাকলে তাকে চিনতে পারবেন তো? চেহারা যা বর্ণনা পেয়েছেন। চেহারা দিয়ে কি হবে? আমার মনই তাকে চিনিয়ে দেবে। হাজার হাজার চোর ধরেছি আমি। সে যদি এই জাহাজে থাকে তাহলে আমার চোখকে কোনো মতেই ফাঁকি দিতে পারবে না। জেটির উপর ভিড় এখনই বেড়ে চলেছে। ঝকঝকে আকাশ, পরিচ্ছন্ন দিন। পূব দিক থেকে সমুদ্রের গন্ধমাখা মৃদু বাতাস বইছে। 10:30 বেজে গেল জেটির ঘড়িতে। না, জাহাজ আজ আর আসবে না দেখছি। কনসাল বললেন, এই তো সময় হয়ে এসেছে। কতক্ষণ থাকবে জাহাজ সুয়েজে? 4 ঘন্টার কম নয়। এখান থেকে কয়লা নেবে, পরবর্তী নোঙর ফেলবে এডেনে, 1310 মাইল দূরে। কত কয়লা লাগতে পারেন বুঝুন। সুয়েজ থেকে সরাসরি বোম্বাই যায়? হ্যাঁ, তাই তো। কোনো সন্দেহ নেই ডাকাতটা মঙ্গোলিয়া ঢাকলে সুয়েজেই নামবে ইংরেজ পুলিশকে বোকা বানাবার জন্যে। তারপর সে এখান থেকে হয় ডেনমার্ক, না হয় ফরাসিদের যে কোনো একটা উপনিবেশে যাওয়ার চেষ্টা করবে। ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব, সেখানে গেলে সুবিধা হবে না তা সে ভালোই জানে। লোকটা কি অত চালাক? তাই যদি হতো এতদূর আসবে কেন সে? লন্ডনে তো লুকিয়ে থাকা সহজ, সেটা তো আর ছোট একটা শহর নয়। কথাটা বলে নিজের কাজে চলে গেলেন কনসাল। খানিক পরে সিটি বেজে উঠল। সাথে সাথে
পরিমরি করে ছুটে উঠল সবাই জেটির দিকে। তীরের কাছ থেকে নোঙর তুলে ঝাঁকে ঝাঁকে ছুটল নৌকাগুলো মঙ্গোলিয়ার দিকে। ঠিক 11টার সময় নির্দিষ্ট জায়গায় নোঙর ফেলল মঙ্গোলিয়া। হুস হুস করে ধোঁয়া ছাড়তে লাগলো চোং দিয়ে। জাহাজে অসংখ্য যাত্রী ডেকে দাঁড়িয়ে চারিদিকে দৃশ্য দেখছে কেউ কেউ। অনেকেই নৌকায় চড়ে তীরের দিকে আসছে। খুব সাবধানে প্রত্যেক যাত্রীকে দেখতে শুরু করেছে ইতিমধ্যে গোয়েন্দা ফিক্স। ব্যাংক ডাকাতকে দেখতে পাবার কাজে সে যখন ভীষণ ব্যস্ত, ঠিক সেই সময় জাহাজের এক যাত্রী ভিড় ঠেলে কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, জনাব, কনসাল অফিসটা কোন দিকে বলতে পারেন? কথার ফাঁকে আগন্তুক একটা পাসপোর্ট বের করলো পকেট থেকে। কনসালের একটা সই নিতে চাই আমি। পাসপোর্টটা হাতে নিয়ে সেটা নাড়ল ফিক্স। সাথে সাথে কেঁপে উঠল তার হাত। কি বিস্ময়কর ব্যাপার! এই যে সেই ডাকাতের পাসপোর্ট, এতে যার ছবি রয়েছে ডাকাতের ছবি সে ঠিক রকম। আগন্তুকের দিকে তাকালো ফিক্স। ব্যাপার কি? এই পাসপোর্ট তো তোমার নয়। না, আমার নয়, এটা আমার মনিবের। কোথায় তিনি? জাহাজে। কনসাল অফিসে তাকিয়ে যেতে হবে, তা না হলে কাজ হবে না। অফিসটা? একটা বাড়ি দেখিয়ে ফিক্স বলল, ওই সামনে মোড়টা দেখতে পাচ্ছ, ওই যে ওটাই। তাহলে যাই, মনিবকে সাথে করে নিয়ে আসি। আগন্তুক আবার জাহাজের দিকে ফিরে চলল। মুহূর্ত মাত্র দেরি না করে ফিক্স কনসালের কাছে ছুটল। বলল, মাফ করবেন, আবার বিরক্ত করছি আপনাকে। ডাকাত জাহাজেই আছে। সব ঘটনা দ্রুত জানালো কনসালকে। বলেন কি, এখানে আসছে তাহলে? কিন্তু সে যদি চোর হয় তাহলে আসবে কোন সাহসে? তার আসাটাই হবে বুদ্ধিমানের কাজ, আর না আসাটা হবে বোকামির পরিচয়। কেন? পাসপোর্টের কাজটা কি তাই বোঝান আমাকে। ফিক্স বলল, চোর ডাকাতদের পালানোর পথ অবাধ করা আর খামোকা ভালো মানুষের ঝামেলা বাড়ানো ছাড়া পাসপোর্টের দ্বারা আর কোনো কাজ হয় কি? সে যাক, দয়া করে ওর পাসপোর্টে আপনি সই করবেন না। কেন? পাসপোর্টে খুঁত না থাকলে সই তো আমাকে করতেই হবে। তা বললে হবে কেন? ওয়ারেন্ট না পাওয়া পর্যন্ত আটকাতে হবে না ওকে? সে আপনার মাথা ব্যথা, কিন্তু আমার। কনসাল কথা শেষ করতে পারলেন না। দরজায় করাঘাত হলো। পিয়ন দুজন অপরিচিত লোককে পৌঁছে দিয়ে গেল অফিস কামরায়। দুজনের একটা পাসপোর্ট বের করে তুলে দিলেন কনসালের হাতে। কনসাল পাসপোর্টটা পরীক্ষা করতে শুরু করলেন। ফিক্স নীরবে বসে আছে। একজন আগন্তুকের আপাদমস্তক দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কনসাল জানতে চাইলেন, আপনি ফিলিয়াস ফগ? হ্যাঁ। এই লোক আপনার ভৃত্য? হ্যাঁ, ফ্রান্সের লোক, যা পাসোপার্তু। লন্ডন থেকে আসছেন? গন্তব্যস্থান? হ্যাঁ, বোম্বাই যাব। আমি যে এখানে এসেছি তার প্রমাণ রাখতে চাই আপনার সই নিয়ে। পাসপোর্টে সই করলেন কনসাল নির্দ্বিধায়। তার প্রাপ্য ফি দিয়ে পাসোপার্তুকে সাথে নিয়ে বিদায় নিলেন ফগ। এখন কি ভাবছেন আপনি? ব্যগ্র ফিক্স জানতে চাইল। ভদ্রলোককে তো খারাপ লোক বলে মনে হলো না, কিন্তু ওর চেহারার সাথে কি ডাকাতের চেহারাটা হুবহু মিলে যাচ্ছে না? তা যাচ্ছে, কিন্তু চেহারা বর্ণনা সবসময় সঠিক। ওই চাকরটার কাছ থেকে কথা বের করতে হবে আমার। ফরাসি তো, মুখ বুজে থাকলে পেট ফোলে ওদের। চলি তাহলে, ফিরবো আবার এক্ষুনি। গোয়েন্দা প্রবর পাসোপার্তুর খোঁজে বেরিয়ে পড়ল দ্রুত। ওদিকে কনসালের অফিস থেকে বেরিয়ে জেটিতে ফিরলেন ফিলিয়াস ফগ। পাসোপার্তুকে কাজ দিয়ে নিজে গিয়ে উঠলেন আবার জাহাজে। ফগের ডায়েরিতে কোন মাসে, কোন তারিখে, কোন বারে, কটার সময় তাকে প্যারিস, ব্রিন্দিসি, সুয়েজ, বোম্বাই প্রভৃতি বড় বড় জায়গাগুলো পৌঁছতে হবে তা এক এক করে লেখা আছে। কোন জায়গায় পৌঁছতে বরাদ্দ সময়ের চেয়ে কত বেশি বা কম সময় লাগলো তাও তিনি লিখেছেন। জাহাজে ফিরে ডায়েরি খুললেন। দেখলেন তাতে লেখা আছে 2রা অক্টোবর বুধবার রাত 9:45টার সময় লন্ডন ত্যাগ। বৃহস্পতিবার সকাল 8:40 প্যারিস। শুক্রবার 4ঠা অক্টোবর সকাল 6:35 মসিনেই এর পথে তুরিনে পদার্পণ। 7:20 তুরিন ত্যাগ। শনিবার 5ই অক্টোবর বিকেল 4টায় ব্রিন্দিসি, বিকেল 5টায় মঙ্গোলিয়া জাহাজযোগে যাত্রা।
এরপর সব শেষে ফগ লিখলেন, বুধবার অক্টোবর 9 তারিখ বেলা 11টার সময় সুয়েজ আগমন। এ পর্যন্ত মোট 6.5 দিন লেগেছে। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর বাংলা অনুবাদ 80 দিনে বিশ্ব ভ্রমণ। আজ ছিল এর প্রথম পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন তাদেরকেও জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।